সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে গুলিবিদ্ধ দুজন। বিচার সংস্কার ও নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছেন বলে জানালেন নাহিদ ইসলাম। সংস্কার কতদূর এই শিরোনামে আমরা আজ কথা বলবো। আমার সঙ্গে আলোচনা এবং বিশ্লেষণের জন্য দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রথমে সংস্কারের বিষয় নিয়ে কথা বলবো, তার আগে একটু অন্য প্রসঙ্গ আনতে চাই। আজকে ফেনী সীমান্তে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আমি একটু যদি কিছু পরিসংখ্যান দেই, 2009 থেকে 19 পর্যন্ত সরকারি হিসাব মতে 294 জন বাংলাদেশি নিহত হয়েছেন সীমান্তে। এছাড়া 2018 সালে 2017 সালে 17 জন এবং 2015 সালে 38 জন, 16 সালে 25 জন এবং 2011-12 সালে 24 জন করে নিহত হন। সীমান্ত হত্যা কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আসলে এই সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না কেন? এটি আসলে পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি? আমি একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে প্রথমে আসি। জি, ধন্যবাদ আপনাকে। এটা তো একটা আমি দেখলাম যে কন্টিনিউয়াস প্রসেস। আমি সেই দীর্ঘ 2 বছর ধরে দেখছি যে সীমান্তের হত্যা মোটে থামছেই না। সীমান্তে আমাদের নাগরিকগণকে ভারতীয় বিএসএফ গুলি করে মারছে। এখন 2টা ঘটনার কথা বললেন, চাঁপাইনবাবগঞ্জ এবং ফেনী। এখন ভারতের এই যে অ্যাটিটিউড, যে বাংলাদেশের এই পরিবর্তনকে যেমন ভালোভাবে নেয়নি, তারপরে আমাদের উপরে একটা বাণিজ্য নিষেধাজ্ঞা দিল, একটা ভিসা নিষেধাজ্ঞা দিল। আমরা সব চ্যালেঞ্জকেই মোকাবেলা করেছি, কিন্তু এই সীমান্ত হত্যা এইটা তো একটা মোকাবেলা করতে গেলে আন্তর্জাতিক আইন, সীমা, তারপরে ইন্টারন্যাশনাল বর্ডারের যে সমস্ত আইন আছে সেসব আইনের দ্বারস্থ হতে হবে। কিন্তু ভারত তো এই সমস্ত আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে এই কাজগুলো করছে। এবং আমাদেরও যদি ওইভাবে মিলিটারি পাওয়ার বা আমাদের সীমান্তে পাওয়ার যদি এরকম না থাকে, তাহলে তো একচেটে এগুলো করছেই। আমি বলছি না যে তার জন্য আমাদের ওদের সাথে যুদ্ধ বাড়াতে হবে, কিন্তু আবার বিশ্বাসের সাথে লক্ষ্য করছি যে মাইলস্টোনে কলেজে স্কুলে যে বিমান বিধ্বস্ত হলো, সেখানে আপনার আহতদের চিকিৎসার জন্য ভারত আবার টিম পাঠালো। এটা কোন ধরনের ভালোবাসা, কোন ধরনের সমবেদনা? বাংলাদেশের সরকার কি তার কাছে কোনো এরকম কোনো এইড চেয়েছে যে মেডিকেল টিম পাঠানোর? এখন বক্তব্য হলো যে বাংলাদেশে আপনার সামনে এখন এই সীমান্ত হত্যা তো এটা তো চিরাচরিত এই সমস্যাটা আমাদের রয়ে গেছে। এইটাকে আমরা ম্যানেজমেন্ট করতে পারছি না কোনোভাবেই। তা আমার দৃঢ় বিশ্বাস, সরকার যদি একটা ফার্ম স্টেপ নেয় সব বিষয়ে, আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হয়, বা দুই দেশের মধ্যে যে কূটনৈতিক কথাবার্তা বা দুই দেশের মধ্যে যদি কথাবার্তা হয়, বাইলেট্রাল কথাবার্তা হয়, এটা অনেকটা সমস্যার সমাধান হতে পারে। কিন্তু সরকার এখন বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে যে একটা দুর্বল সরকার রয়েছে। দুর্বল সরকার রয়েছে এই কারণে বলছি যে বাংলাদেশের মানুষের সামনে এখন প্রধান সমস্যা হলো যে একটা টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন। সেই ইলেকশনটা যাতে ফ্রি অ্যান্ড পিসফুল হতে পারে, তার জন্য পর্যাপ্ত পদক্ষেপ না নিয়ে আমি দেখলাম বিভিন্ন মহল থেকে, ইভেন সরকারের মহল থেকেও বলা হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে। এবং আমি সেদিন একটা টেলিভিশন টক শোতে দেখলাম যে আমাদের এলডিপির সেলিম ভাই বলছে যে ডক্টর ইউনূস নাকি নিজেই শঙ্কা প্রকাশ করছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি এরকম হয় তাহলে কেমনে কি হবে। যেখানে তিনি বলছেন যে আমরা ইতিহাসের একটা সেরা নির্বাচন দেব, সেখানে তিনি এখন বলছেন, এবং দেখবেন যে উনি যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত ব্যবস্থা করবেন, ঠিক তখনই দেখলেন যে কতগুলো ঘটনাকে সামনে আনা হলো। আপনার পুরনো ঢাকার ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড করে প্রচার করা হলো, গোপালগঞ্জের একটা ঘটনা ঘটলো। এরপরে দেখা গেল যে সচিবালয়ের ভিতরে, ওই যে মাইলস্টোন ঘটনা, সচিবালয়ের ভিতরে মানুষ ঢুকে গেল। সুতরাং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ইচ্ছাকৃতভাবে এগুলো করা হচ্ছে? যে ওই যে বললো যে এরকম অবস্থায় চলতে থাকে তাহলে নির্বাচন কিভাবে হবে, ডক্টর ইউনূস যেটা বললো, এই জন্য আমাদের একটা সংশয় প্রকাশ হয়। এখন এর ভিতর যোগ হয়েছে আবার সে সীমান্তে হত্যা।
তার মানে চারিদিকে যদি এতগুলো অ্যাভিনিউ খুলে যায়, এমনি সরকারটা দুর্বল। সুতরাং এই সীমান্ত হত্যার জন্য তো অবশ্যই আমাদের দুই দেশের মধ্যে একটা কূটনৈতিক বৈঠক এবং আন্তর্জাতিক আইনেরও দ্বারস্থ হতে হবে। তবে এই ক্ষেত্রে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো, কারণ জনগণের যে চাপ থাকতো পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে, এই সরকারের তো জনগণের প্রতি কোনো জবাবদিহিতা বা জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা তার নেই। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই বিষয়গুলো আমরা আরো জোরে সোরে বলতে পারতাম। তখন হয়তো সেই গভর্নমেন্টও একটা আপনার বাধ্য হতো এই কূটনীতিক এবং বাইল্যাটেরিয়াল রিলেশনগুলোকে মাধ্যমে এই সমস্যার সমাধান করতে বা অন্য কোনো পদ্ধতিতে এই সীমান্ততা। তবে ভারত যে আমাদের এই দেশের পরিবর্তনকে ভালোভাবে নেয়নি, সুতরাং এবং আমাদের দেশে যে নির্বাচনটা টাইম মতো হোক এবং একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, এইটা ভারত কোনোভাবেই চায় না। যখন বাংলাদেশের বিভিন্ন স্থানে যে বিক্ষিপ্তভাবে বা পরিকল্পিতভাবে, বিক্ষিপ্ত বলবো না, পরিকল্পিতভাবে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, আপনার সচিবালয় থেকে শুরু করে তারপরে গোপালগঞ্জের ঘটনাটা, তারপরে আপনার এই যে পুরান ঢাকার ঘটনাটা, খুলনার একটা ঘটনা ঘটলো কুয়েটে, তারপরে মুরাদনগরে একটা ঘটনা ঘটলো, এক পরিবারের 3 জনকে হত্যা করা হলো, এরকম আবার মব কালচারের সাথে শুরু হয়েছে। এই সব কিছুকে আমরা মানে অ্যাড্রেস করে যখন দেশটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে, ঠিক তখনই আবার সীমান্ত হত্যাকাণ্ড শুরু করেছে ভারত। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের সরকারের উচিত হবে যে আপনার এই সমস্ত, যেহেতু 3টা উইক সরকার হয়ে গেছে, এই সরকারটা যদি একটা মানে রুটিন দায়িত্ব পালন করত তাহলেও কিন্তু এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো হতে পারতো। এর সাথে এখন সীমান্তে যে সমস্যাটা, যে হত্যাকাণ্ড শুরু হয়েছে, তার তো আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সরকার ভারতকে এর যথাযথ উত্তর দেওয়ার জন্য আমার আহ্বান থাকে। আসবো আমি আপনার কাছে। জনাব আবুল হক শহীদ খান, সীমান্ত হত্যা আসলে কেন এভাবে সীমান্ত হত্যা ঘটছে? কোনো আমরা দেখছি যে আগের সরকারের আমলও ঠিক একইভাবে সীমান্ত হত্যাকাণ্ডগুলো ঘটছে, এটি কেন বন্ধ করা যায় না? আসলে প্রথমত বন্ধ করা যায়নি বা যায় না, হয়তো আমরা ঠিকভাবে নেগোসিয়েট করতে পারছি না। যেমন ধরেন আগের সরকারের সময়, যে সরকার এখন পালিয়ে গেছেন বা যে সরকার নাই, তখন একটা অনুসিদ্ধান্তে আমরা পৌঁছে গেছিলাম যে আগের সরকারের সাথে ভারতের সম্পর্ক এমন যে তারা এটার জন্য প্রতিবাদ করেন না বা এই ইস্যুটাকে হয়তো সামনে আনতে চান না, এটা ছিল অভিযোগ। তা এখন নতুন সরকার 5ই আগস্টের পরে যখন ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন, তখন তার বক্তব্য এবং তার উপদেষ্টাদের বক্তব্য, বডি ল্যাঙ্গুয়েজ এবং নানান কথাবার্তায় আমরা কি বুঝলাম যে না, আমরা এখন মোটামুটি শক্ত আছি এবং আমরা তাদের যদি একেবারে এক লাইনে বলি যে তাদের কি ছিল, তারা বলেছেন এটা, আমরা চোখে চোখ রেখে কথা বলবো। তা এখন তো চোখে চোখ রেখে কথা বলতে তো দেখছি না। এই যে হত্যাকাণ্ড হলো নিন্দনীয় এবং এটা হতে পারে না, তা এর বিষয়ে তো তাহলে চোখে চোখ রেখে তারা কথা বলবেন। নিশ্চয়ই আগামীকাল তারা ভারতের যে বাংলাদেশের দূতাবাসে যিনি প্রধান আছেন বা যিনি দায়িত্বে আছেন তাকে ডাকবেন, ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা বলবেন। তো সেই কাজটা তারা করতে পারেন এবং সেই কাজটা করলেও যে বন্ধ হয়ে যাবে এরকম না। এটা একটা ইস্যু এবং এই ইস্যুটাকে রাজনৈতিকভাবে নিষ্পত্তি করতে হবে। ভারত সরকারের বর্তমান স্ট্যান্ডটা হচ্ছে যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চান। তারা কিন্তু এটা মোটামুটি খোলাসা করেছেন। সেই কারণে উনি যেটা যা বললেন যে এই নিষেধাজ্ঞা, ভিসা দিচ্ছেন, অমুক তমুক নানানবিধ বিষয়, তাদের কাছে যখন বারবার জিজ্ঞাসা করে ওদের দেশের সাংবাদিকরা, তারা বলেন নির্বাচিত সরকার আসলে সব ঠিকঠাক হয়ে যাবে, আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করব। তা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা কেন কাজ করতে আগ্রহী নন, সেটার কারণ শুধু এই নয় যে এই সরকারটা তাদের পছন্দের একটা সরকারকে হটিয়ে ক্ষমতায় আসছে, একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক পরিভাষাটা খুব অ্যাটাকিং ছিল এবং ফ্রম দি বিগিনিং, একেবারে প্যারিস থেকে রওনা দেওয়ার আগে 7 সিস্টার, চট্টগ্রাম বন্দর, ঠিক আছে, সাত বোন আমাদেরকে ছাড়া চলতে পারবে না, নানান, চীনের সাথে আমাদের সম্পর্ক এইভাবে জোরদার করা হবে এবং ওই যে কথাবার্তা যে চোখে চোখ রেখে কথা বলবো, এসব দিয়ে আসলে এগুলোর সমাধান হবে না। এগুলোর সমাধান করতে হবে, একটা নির্বাচন হতে হবে দেশে, নির্বাচিত একটা সরকার আসবে, তখন আমরা কূটনৈতিকভাবে এইগুলো আলোচনা করে এগুলোর অবশ্যই নিষ্পত্তি করতে পারবো। সবটুকু নিষ্পত্তি হবে এরকম বলা যায় না,
কারণ সীমান্তে আরও অন্যান্য অনেক জিনিস ঘটে, সেটা আমরা জানি। সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে মনে হবে যে এখানে ডাইভারশন করছি কিনা আমরা। ডাইভারশন কোনো দরকার নেই, কারণ সীমান্তে আমাদের লোকজনের যাতায়াত, ওদের লোকজনও আসে, আমাদের হয়তো বিজিবি সেভাবে ব্যবস্থা নেয় না। আবার ওখানকার যে সীমান্তে যে দুর্নীতি আছে, চোরাচালান নামের একটা বড় বস্তু আছে, পাচারের একটা ব্যাপার আছে, সেই দুর্নীতির ভাগাভাগি নিয়ে অনেক সময় গণ্ডগোল হয়, তখন নানান ঘটনা ঘটে। তো এগুলোকে সব কিছু কিন্তু সামনে আনতে হবে, স্বচ্ছভাবে আনতে হবে। যে একটা গুলি হলো, একজন মারা গেল, তারপর আমরা বললাম না এটা এই কারণে হচ্ছে, এরকম না। আমরা এই যে যতগুলো ঘটনা আপনি বললেন, এই পুরোটা নিয়ে একটা রিসার্চ হওয়া উচিত, অ্যানালাইসিস হওয়া উচিত, প্রত্যেকটা ঘটনার কিন্তু জানা উচিত। আমরা ফেলানি ছাড়া আর অন্যান্য ঘটনার কিন্তু বিবরণটা জানি না। আর ফেলানি যেহেতু তারাকাট আটকে গেছিলো এবং সেটা নিয়ে একটা মামলা হয়েছিল, মামলাতে চলছিল অনেকদিন, সেই কারণে এটা অনেক জনপ্রিয় একটা জিনিসে আসছিল এবং এটার একটা বিচার দাবি করা হচ্ছিল। আমি এখনো বলবো যে ভারত সরকার যে গুলি করে মানুষ হত্যা করে, এটা ভারতে যারা আছেন, যারা সুশীল সমাজ বা যারা ভারতের জনগণ, সরকার টু সরকার সম্পর্ক জনগণের পক্ষ থেকে এটা মামলা করা উচিত তাদের বিরুদ্ধে, এবং এই মামলাগুলো চালু হলে কিন্তু অনেক কমে আসবে। ধন্যবাদ। আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছেন, এ কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের এখন সংস্কার প্রক্রিয়া আমরা প্রায়শই আমরা লক্ষ্য করছি যে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, আসলে সংস্কার অগ্রগতি কতদূর হলো বা আপনিও দেখলেন আসলে। আমি একটু জনাব আবুল আলম শহীদ খান আপনার কাছেই প্রশ্নটি রাখছি। এনসিপি তো নানান কারণে রাজপথে নামতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তারা তো একটা পদযাত্রা করছিলেন, তখন এই কথা, এই যে তিনটা বিষয়, এটা আমি শুনিনি, এখন হঠাৎ করে এটা শুনলাম। হ্যাঁ, তারা তাদের যে বক্তব্য, এটা তাদের রাজনৈতিক বক্তব্য হতে পারে এবং তারা পথে নামতে পারেন, রাজপথে নামতে পারেন। রাজপথ তো সবার জন্য উন্মুক্ত, এনসিপিও নামবে, আর অন্যান্য দলও আছে তারাও নামবে, এবং সবাই তো যদি কোট আনকোট বলি শোডাউনের একটা চেষ্টা আছে না আমাদের দেশে, এই এশিয়া মহাদেশের বা এশিয়ার এই অঞ্চলে, দক্ষিণ এশিয়াতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, ইভেন মালদ্বীপ, আপনার নেপাল, এখানে রাজনৈতিক দলগুলো শোডাউন করে, মানে অনেক লোক জমায়েত করতে হবে, অনেক লোকের সাথে রাজপথে হাঁটা চলা করতে হবে, সেটার ভিতর দিয়ে তারা একটা জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করে। তো এনসিপি প্রথম থেকে এই কথাটা বলছে, নতুন না। এনসিপির নেতারা প্রথমে বলছেন বিচার শেষ না হলে কোনো নির্বাচন না, ফাঁসিতে, প্রথম শব্দটা ছিল, সেন্টেন্স ছিল ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত কোনো বিচার না। যখন অনেকেই বললেন, আইনবিদরা বললেন, আমরা বললাম যে ভাই একজনের ফাঁসির অর্ডার হয়ে ফাঁসি বাস্তবায়ন করতে তো 10 থেকে 20 বছর লেগে যেতে পারে। এটার প্রমাণ আছে না, যে 2012 সালে একজনের ফাঁসির অর্ডার হয়েছিল, উনি সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে মুক্ত হয়েছেন, তার 13 বছর লেগেছে এই ফাঁসির আদেশের কার্যকর হবে না, না মুক্ত হবেন। তো এইটার পরে বুঝার পরে তারা বললো না, বিচার শুরু করতে হবে। এখন বিচার শুরু হয়ে গেছে, চার্জশিট নিয়ে আলোচনা হচ্ছে, সাক্ষী প্রমাণ সামনে আসবে। সো বিচারের বিষয়টা কিন্তু শুরু হয়েছে, এবং এইখানে এনসিপির যে দাবিটা, যে বিচার শেষ হওয়া না পর্যন্ত, সেই দাবিটা অনেকটা ম্রিয়মান হয়ে গেছে, মানে ওই দাবিটা তারা এত জোর করে করতে পারছেন না। তার পরেরটা আসলো যে সংস্কার নিয়েও তো আলোচনা হচ্ছে। আমরা যদি খেয়াল রাখি যে ডক্টর ইউনূস সাহেবের যে বক্তব্য জাতির উদ্দেশ্যে, যখন তিনি নির্বাচনের কথা নিয়ে আলাপ করেন, অনেক বিষয় উনি বক্তব্য দিয়েছেন, খুবই সরল ভাষায় উনি বলেছেন, সব কিছুই সুন্দর করে তুলে ধরেছেন জাতির সামনে। উনি বলেছিলেন অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরের নির্বাচন, এবং ওনার কিন্তু প্রায়োরিটি, যখন এয়ারপোর্টে উনি নামেন তখন ওনার যে প্রায়োরিটি, তার মধ্যে একটা নির্বাচন তার প্রায়োরিটি ছিল, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর তার অন্যতম প্রায়োরিটি ছিল। তো উনি তারপরে তো সংস্কার কমিশনগুলো গঠন করা হলো। সংস্কার কমিশন একটা 164টা আইটেমের একটা স্প্রেডশিট বানালেন, আমাদের রাজনীতিবিদ নেতারা এটা পরীক্ষা দিলেন, দলগুলো পরীক্ষায় এইটা টিক চিহ্ন দিলেন, হ্যাঁ বলুন অথবা না বলুন, না কেন বললেন, এইসব কী উত্তর দিলেন। সেটা একটা ফানি জিনিস ছিল, সবসময় বলেছে। বাট ঠিক আছে, রাজনীতিবিদরা দেখছেন না, ঠিক আছে, ওই আইয়ুব খানের এলএফওর অধীনেও তো নির্বাচন হয়েছে 70 সালে, সেই নির্বাচনে তো এলএফও সব উল্টিয়ে দেওয়া সম্ভব ছিল। সুতরাং রাজনীতিবিদদের তো অভিজ্ঞতা আছে, তারা ভাবতেছেন যে ঠিক আছে, আনো স্পটশিট, আমরা উত্তর দিই, কথাটা বলি। এরপরে এখন তো আলাপ আলোচনা চলছে। এই আলাপ আলোচনার মধ্যে যদি আপনি দেখেন যে 100টার বেশি আইটেমে অলরেডি মতৈক্য হয়েছে। হ্যাঁ, মানে 2-3টা মেজর জিনিস আছে যেটাতে মতৈক্য হওয়ার সম্ভাবনা কম, বাট ওই মতৈক্য না হলে যে দেশে কিছুই হবে না এরকম ভাবারও কোনো কারণ নেই। তো তাহলে সংস্কারের বিষয়টা কিন্তু অলমোস্ট শেষের পথে। তখন যদি এটা নতুন করে বলা হয়, তার মানে কি ওনারা যা চাচ্ছেন, যেভাবে বলবেন, যে পরীক্ষা নিছেন, এবং তারপরে যে প্রতিদিন আবার যে টিউটোরিয়াল পরীক্ষা হয়, এখন যখন আলোচনা হয়, আগের দিন কি কথাবার্তা হয়, পরের দিন এসে আবার প্রপোজ করে, এইভাবে এটা গঠন করতে হবে।
সাংবিধানিক অংশ এটা এইভাবে হবে, আচ্ছা ঠিক আছে উচ্চ কক্ষ এটা এইভাবে করতে হবে, মানে ওগুলো নিয়ে আলোচনা হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিএনপি তো বলছে উচ্চ কক্ষ একটু কথা ছিল, উচ্চ কক্ষ একটা হবে, তাহলে তো আগে তো পার্লামেন্ট নির্বাচনটা হতে হবে, তারপরে এগুলো আমরা আমাদের সংবিধানে ঢুকিয়ে ফেলবো, তারপর আমরা একটা উচ্চ কক্ষ করবো, সেইখানে আলাপ আলোচনা হবে এবং 7 দিন 15 দিন টানা আলোচনা হতে পারে যে আমরা উচ্চ কক্ষটা কীভাবে গঠন করব। না এখনই আমাদেরকে টিউটোরিয়াল ক্লাস কমপ্লিট করতে হবে, উচ্চ কক্ষে কে কে থাকবে, পিআর সিস্টেম চালু করতে হবে। উচ্চ কক্ষ কেন পিআর সিস্টেম চালু করতে হবে, কোনো কারণ তো নাই। উচ্চ কক্ষ করা হয় যারা রাজনীতিতে অংশগ্রহণ করতে উৎসাহী হন না, অথচ তাদেরকে প্রয়োজন, তারা রাজনীতিতে আছেন কিন্তু তারা পার্লামেন্ট নির্বাচনে যেতে চান না বা এইভাবে সক্রিয় রাজনীতি করতে চান না, তাদের অনেক প্রতিনিধি থাকে এবং রাজনৈতিক দলগুলোরও প্রতিনিধি থাকবে। সেখানেও একটা আলোচনা হতে পারতো যে ঠিক আছে 30%, 40% বা 50%-এ আমরা পিআর সিস্টেম নিয়ে চালু করি, ওই আলোচনাটা নেই, ওইখানে পুরো পিআর করতে হবে, তাহলে আর উচ্চ কক্ষের দরকার কি? তো সেটা পার্লামেন্টে নয় কেন? এরপরে হলো সংবিধান। সংবিধান নিয়ে তো এখন আলাপ আলোচনা করার অর্থই হচ্ছে আপনি যে সংবিধানের অধীনে আপনি অলরেডি শপথ নিলেন, যে রেফারেন্সের কারণে আপনি উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা শপথ নিয়েছেন, তো সেই সংবিধান আপনি এখন না মানলে তাহলে এই সরকারটা কোথায় থাকবে? তার মানে দেশে কোনো সরকার থাকবে না, তার মানে সংবিধান। তো ওনারা এখন কি দেশের যে বর্তমান সরকার আছে এই সরকারটাকে বাদ দিয়ে নতুন কোনো বিপ্লবী সরকার চাইছেন একবার, বাট সেরকম কিছুতে যেতে চান কিনা সেটা চিন্তা করছি। সংস্কার কবে শেষ হচ্ছে? আমরা যে সংস্কারের কথা বারবারই বলছি, যেমন আজকে নাহিদ ইসলাম বলছেন যে বিচার সংস্কার নতুন সংবিধানের জন্য তারা রাজপথে নেমেছেন, ঐকমত্য কমিশনের সঙ্গে বারবার বৈঠক হচ্ছে, কবে শেষ হচ্ছে আসলে প্রক্রিয়া? সংস্কার এমন একটা জিনিস যা কখনো শেষ হয় না, একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। তাই এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তার আগে আমি একটু শহীদ ভাইকের সাথে আমার একটা প্রশ্ন, যেহেতু ভাই রাজনৈতিক বিশ্লেষক, আমরা রাজনৈতিক কর্মী, যে ভাই বলছেন যে ভারত নির্বাচিত সরকারের সাথে আলোচনা করতে চায়, তাহলে আমার প্রশ্ন, ভারত কি আসলে আন্তরিকভাবে কি চায় যে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হোক? যেহেতু আমরা জানি যে দিল্লির সরকারের বিরুদ্ধে আমাদের দেশের জনগণের একটা বৈরী মনোভাব, ভারতের জনগণের বিরুদ্ধে, দিল্লির সরকারের নীতি এবং বিরুদ্ধে। তো এখন ওই দিল্লির সরকার বাংলাদেশে একটা ডেমোক্রেটিক প্রসেস তৈরি হোক, একটা আপনার সভরেন্টি কান্ট্রি হোক, এটা কি ভারত আসলে চায়? নাকি বাংলাদেশের এখন যারা নির্বাচন চায়, যেটা প্রয়োজনীয় অত্যাবশ্যক, সেইটাকে মেলাইন করবার জন্য, স্টিগমেটাইজ করার জন্য বা প্রশ্নবিদ্ধ করবার জন্য তিনি বলছেন নির্বাচিত সরকারের সাথে কথা বলতে চাই? তার মানে আমি বলছি নির্বাচিত সরকার এবং নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য যে ভারত চায়, তার মানে এটা খারাপ। কারণ বাংলাদেশের জনগণের মনোভাব তো আপনার দিল্লির সরকারের নীতির বিরুদ্ধ মনোভাব, তাই না? এই জন্যই যে ভারত কি আসলেই আমাদের দেশে একটা ডেমোক্রেটিক প্রসেসে এবং ফ্রি ফেয়ার নির্বাচন হোক, এটা কি তারা চায়? এবং তারা যদি না চায় তাহলে আপনি বলছেন যে এটা আমার ভাইয়ের কাছে প্রশ্ন, ভাই তার আপনি বলবেন নিশ্চয়ই। আর একটা যে সংস্কারের যেটা বললেন, আমার বক্তব্য সংস্কারের ঐক্যমত কমিশন, তারা কি চায় যে আমাদের ঐক্যমত হোক? কারণ আমি দেখলাম কোনো বিষয় যখন রিজলভ হয়ে যাচ্ছে, কোনো ইস্যুস, নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে, যেমন জাতীয় সনদ বা জুলাই সনদ। আমরা বলেছিলাম যে সমস্ত দল যেসব বিষয়ে ঐক্যমত হবে সেটা জুলাই সনদ। ডক্টর ইউনূসের সাথে যখন বৈঠক হলো, তিনি বললেন যে এই জুলাই সনদকে আরো সমৃদ্ধ করা যায় কিনা, আরো নতুন কোন বিষয়গুলোকে আপনার ঐক্যমত হওয়া যায় কিনা, সমৃদ্ধ করা যায় কিনা। তখন আমি একটা কোনো টেলিভিশনে বলেছিলাম যে এইটাও তো একটা মতলববাজি কথা, যে যেখানে আপনার পলিটিক্যাল পার্টিসগুলো ঐক্যবদ্ধ হয়ে সমস্ত কাজ করবে, এটা সম্ভব না, কারণ পলিটিক্স তো আপনার একটা কালচার। এইটা তো আপনার কোনো ল এনফোর্সিং এজেন্সিস বা কোনো স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো এনজিও টাইপের জিনিস না, যেখানে রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে বা কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দিয়ে আপনি তাকে শৃঙ্খলিত করতে পারবেন। এটা কালচার মধ্যে চলমান প্রক্রিয়া। এইটা জনগণের সাথে আপনার রাজনৈতিক নেতৃবৃন্দের একটা লিখিত চুক্তি বা কথোপকথন, এটা পলিটিক্স। এটাকে আপনি জোর করে কিছু চাপিয়ে দিবেন। যেমন বলছেন যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন না। এখন একটা দল যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেই দলই ঠিক করবে কে তাদের প্রধানমন্ত্রী হবেন। এই ব্যাপারে যদি আপনি কোনো অঙ্গুলি হেলন করেন বা কোনো রকম নির্দেশ দেন, এটা কিন্তু সংস্কৃতি পরিপন্থী একটা কাজ এবং একটা লোকের আপনার মৌলিক অধিকার এবং প্রায়োরিটিকে আপনি ক্ষুণ্ণ করছেন।
যে আবার একটা দলেরও আপনার অধিকারকে আপনি দলই চিন্তা করবে যে কাকে তার দলের প্রধান বানাবেন, এবং তার দল যেহেতু ক্ষমতায় আসে তিনি কাকে প্রধানমন্ত্রী বানাবেন। অর্থাৎ আমি দেখলাম যে এই ঐক্যমত কমিশনের যত পরিকল্পনা সেটা হলো কি বিএনপিকে কোনোভাবে বেঁধে ফেলতে হবে, একটা দুর্বল সরকার। তাহলে এই দুর্বল সরকার চাইতো আমার আগের থিসিসে যে ভারতই চাই। আমি তো এই জন্য শহীদ ভাইকে বললাম যে ভারতকে আসলে বাংলাদেশে একটি শক্ত সরকার চাই কিনা। দুর্বল সরকার চাইতো ভারতই। দেখেন জামাতের যে জনসভাটা হলো সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে ওরা 7টি দফা দিল। কোনো দফায় কি দেখলেন নির্বাচনের পক্ষে কোনো কথা বলে নির্বাচন যেটা আমাদের আর্জেন্সি, এখন নির্বাচনটা কিন্তু একটা আর্জেন্ট ব্যাপার। এখন আপনি অনেক কথা বলতে পারেন এই নিয়ে, অনেক আলোচনা কেন আর্জেন্ট। নির্বাচনে যখন আর্জেন্ট, সেখানে জামাত তার 7 দফায় দেখলাম বিভিন্ন রকম কন্ডিশন দিল, নির্বাচন অনুষ্ঠান করার বিভিন্ন কন্ডিশন দিল। মানে নির্বাচন যে হতে হবে এরকম কোনো কথা বললো না সেখানে। এবং বাংলাদেশে এখন একটা পপুলার ইস্যু হয়েছে সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শন রিপ্রেজেন্টেটিভ। আমি দেখলাম যে ইসলামী আন্দোলনের সভায় আপনার গোবিন্দচন্দ্র প্রামাণিক বললেন যে সংখ্যানুপাতিক নির্বাচন ছাড়া বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না, এবং জামাতের সবাই এই গোবিন্দ প্রামাণিক বলল যে সংস্কার স্থানীয় সরকার ছাড়া নির্বাচন করা যাবে না। এই জন্য আমি বলছি যে, এবং এর মধ্যে আবার দেখেন যে আপনার এনসিপির প্রধান যে নাহিদ, সে বিভিন্ন জায়গায় এইসব কথা বলছে যে সংস্কার বিচার স্থানীয় সরকার, নির্বাচনের দিকে তারা যেতেই চাচ্ছে না, তাই না? এখন আমার প্রশ্ন যে ভারত কিন্তু, আমি প্রশ্ন করেছি, তারাও চায় না যে বাংলাদেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক, যদিও তারা বলছে নির্বাচন সরকার আলোচনা করব। এটা হলো কাউকে ট্যাগিং করা। মানে যে পপুলার দলগুলো আছে যারা ভারতের হেজিমনির বিরুদ্ধে এত বছর আন্দোলন করে একটা ডোমেস্টিক গভর্নমেন্ট তৈরি করবার জন্য যে অভিপ্রায়, সেই অভিপ্রায়কে কালিমালিপ্ত করবার জন্য তারা বলছে যে নির্বাচিত সরকার আছে। এবং আমাদের অন্য অন্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এনসিপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, তারাও কি ভারতের এই যে গোপন যে পরিকল্পনা, এই গোপন পরিকল্পনা কি বুঝে হোক না বুঝে হোক তাদের সুরেই কথা বলছে যে নির্বাচন করতে গেলে বিভিন্ন রকম শর্ত দিচ্ছে। এবং নির্বাচন না হলে এই মুহূর্তে যে একটা দুর্বল সরকার যেহেতু প্রতিষ্ঠিত, দেশের ভিতরে এই যে হানাহানি, মারামারি, বিশ্বাস অবিশ্বাস, বিভিন্ন রকম গন্ডগোল, মানে নির্বাচন, এবং দেখবেন একটা ট্রেন্ড হয়েছে যে নির্বাচনের পরিবেশ নেই, এরকম একটা ট্রেন্ড হয়েছে কথা বলাতে, নির্বাচনের পরিবেশ নেই। আমি কিছুক্ষণ আগেই বলছি যে ডক্টর ইউনূস একবার ঐক্যমত কমিশনের বলছিল যে এরকম হলে নির্বাচন হবে কি করে, নির্বাচনের পরিবেশ নেই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এই পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে স্বাধীনতার পরে। কোন নির্বাচনের আগে সুষ্ঠু এবং সুন্দর পিসফুল বাংলাদেশ ছিল? প্রত্যেকটা নির্বাচন আগে তো এরকম 73 সালে যে প্রথম নির্বাচন হলো, সেই নির্বাচন আগে দেশ স্বাধীন হওয়ার পরে কত রকম সমস্যা হলো, তার মধ্যে নির্বাচন হয়েছে না? আপনার 79 সালে নির্বাচন হয়েছে না? কত সমস্যা ছিল। আপনার 91 সালে 90-এর গণঅভ্যুত্থানের পর 3 মাসে নির্বাচন হয়েছে না? এবং 96 সালে তো আরো টিমালচুয়াস সিচুয়েশন ছিল, সেখানে 2টা নির্বাচন হয়েছে। সুতরাং যারা বলে যে নির্বাচনের পরিবেশ নেই, তাদের এই কথা বলে বর্তমান নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে ভারতের সুরে কথা বলা। আমার কাছে একই দিল্লির সরকারের সুরে কথা বলা। এই যে আপনার নির্বাচন কমিশনের, ঐক্যমত কমিশনের, এখানে শহীদ আলম ভাই ভালোভাবে বলছেন যে শুধু আলোচনার পর আলোচনা। আমি তো মনে করি ওখানে একটা সার্কাস শুরু হয়েছে, গেছে। কেমন কি দেখবেন যে বাংলাদেশের পলিটিক্সে যে সমস্ত রাজনৈতিক দল এবং বিভিন্ন পার্সোনালিটিস ম্যাটার করে না, ওই যে সরকারের ভিতর সরকার, তারপরে আবার আপনারা বিভিন্ন রাজনৈতিক দল, তারা এখন এক ধরনের ক্ষমতা এনজয় করছে। অনেক দল এখন বিএনপি ব্যতীত আর সবাই কিন্তু ক্ষমতা এনজয় করছে, কারণ নির্বাচনে তা তো এই ক্ষমতাটা এনজয় করতে পারবে না। সুতরাং এই ক্ষমতাকে এনজয়কে দীর্ঘায়িত করবার জন্য তারাও এই সমস্ত বয়ানে তাল দিচ্ছে যে আমরা ডেলি সকালে প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের সাথে কথা বলছি, লাইভ টেলিকাস্ট হচ্ছে, জনগণ আমাদের চিনছে, আমাদের মূল্যবান বক্তব্য মানুষ শুনছে, এবং ওইখানে একের পর এক নতুন নতুন ইস্যুস তৈরি করা হচ্ছে। যত ইস্যু সলিউশন দেওয়া হয় তার আবার নতুন করে একটা আপনার ন্যারেটিভ বের করা। মানে আপনি বলছেন যে বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না, এমন কিছু?
বিএনপির সাথে যে 12 দল আছে সবাই নির্বাচন চাচ্ছে, কিন্তু যেমন জামাত ইসলাম দেখেন 300 সিটে নমিনেশন দিয়ে বসে আছে, কিন্তু নির্বাচনের অনুষ্ঠানের ব্যাপারে তাদের বিভিন্ন রকম কন্ডিশন দিচ্ছে। মানে আমি বুঝি না যে এটা কোন ধরনের খেলা এটা একটা। এনসিপি বলছে যে নির্বাচন তারা চায়, কিন্তু ওই যে কন্ডিশন যেটা দিচ্ছে যেটা আদৌ আপনি কি মনে করেন যে তারা নির্বাচন পেছাতে চায়? তারা নির্বাচন পেছাতে চায় এই কারণে যে তাদের যেহেতু ন্যাশন ওয়াইড দল হয়ে তারা উঠতে পারেনি এখনো, তারা শক্তি সঞ্চয় করতে চায়, তাদের একটু সময় পেলে তাদের দলকে আরো বড় করতে চায়, এবং বিভিন্নভাবে আপনার বিএনপিকে, ওই যে আমি বললাম না, বিএনপিকে আটসাট করে বেঁধে ফেলার জন্য ঐক্যমত কমিশনের যে সমস্ত প্রস্তাব, বিএনপিকে আরো মেলাইন করা যায় কিভাবে। তার মানে কি যে দিল্লির সরকারের যে পরিকল্পনা, যেহেতু তার পুতুল তার হাত থেকে বেরোয় চলে গেছে, আর বিএনপি তো দিল্লির সরকারের পুতুল হতে পারবে না। অর্থাৎ দিল্লির সরকার এই বিএনপি যে সুরে কথা, যে নির্বাচন চায়, ওরা ওইটাকে আবার বলছে যে নির্বাচন সরকারের সাথে কথা বলবো, তার মানে আমাদের ট্যাগ করে দেওয়া হলো। আমি একটু আবু আলম শহীদ খান, নির্বাচনকে কি কেউ পেছাতে চায় আপনার কাছে তাই মনে হয় কিনা? নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র আপনি দেখেন কিনা? না, ষড়যন্ত্র তো থাকবেই। ষড়যন্ত্র দেখি এরকম না, ষড়যন্ত্র থাকতেই পারে, ষড়যন্ত্র নেই এরকমটা বলা যাবে না। নির্বাচন নিয়ে এখন আমরা যে ধরনের কথাবার্তা এবং যে ধরনের আলোচনা করতে দেখি কিছু কিছু দলকে, সেই দলগুলো মানে তাদেরকে দুর্বল দল বললে তারা মাইন্ড করতে পারেন, বাট তাদের তো কি পপুলারিটি আছে, কতটুকু ভোট আছে, এটা আগে ছিল, এখন তো তারা আরও পপুলার হয়েছেন। বাট একক শক্তিতে তো তারা কখনো 10টির বেশি, যে জামাত 10টির বেশি আসনে জিতেন নাই। এনসিপি নতুন দল, তারা কয়টি আসনে জিতবেন, কিভাবে করবেন, কিভাবে দল সংগঠন করবেন, তারা ভেবে দেখতে পারেন। তো এরকম অনেক দল আছে যাদের আসলে, যেটা হেলাল বলেছেন এটা ঠিকই বলেছেন, যে যারা এখন যে লাইমলাইটে আসছে, এখন তাদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, নির্বাচিত সরকার সেরকম গুরুত্ব নাও দিতে পারে, যদিও জাতীয় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা একটা জাতীয় সরকার করবেন। সুতরাং সেখানে একটা দ্বার কিন্তু খোলা আছে, তারপরে উচ্চকক্ষ বিএনপি এগ্রি করছে, সেখানেও দ্বার খোলা আছে। তো এগুলো তো নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করতে হবে। এখন আপনি যদি প্রতিপক্ষ, মানে এমনটা হয় যে আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে, এখন বিএনপি একটা বড় পার্টি, তাকেই সরিয়ে দিব, সরিয়ে দেওয়ার পর আমরাই দেশটা চালাবো, এরকম একটা ধ্যান ধারণা নিয়ে কেউ কেউ কাজ করতে পারে, করছে না এরকম না, এবং তারা তো দল করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য, সুতরাং তারা এখন সময় চাচ্ছেন। বাট প্রশ্নটা হলো যে আপনাদেরকে কত সময় দরকার হলে আপনারা সাবালক হবেন, যদি এরকম কেউ জিজ্ঞাসা করে। এটি কি গণতান্ত্রিক রীতিতে? না, গণতান্ত্রিক রীতিতে নাই। প্রথম কথা প্রশ্ন, তাহলে এটাও খোলাসা করেন যে ঠিক আছে ভাই, আমরা নতুন দল করছি, আমাদেরকে 1 বছর সময় দেন, 2 বছর দেন, তাহলে তো বোঝা যাবে। এটাও তো বোঝা যায় না, কিন্তু তারা ইনিয়ে বিনিয়ে বা নানানভাবে যা বলেন, তাতে বিএনপির এই ধারণা হওয়া খুব স্বাভাবিক, বা জনগণেরও এই ধারণা হওয়া স্বাভাবিক যে তারা এখন নির্বাচনটাকে ডিলে করার একটা চেষ্টা করছেন, এবং সেই জন্য নানান কিছু তুলে ধরছেন। যেমন সংস্কার, তো ওই যে বলা হলো যে সংস্কার তো শেষ হবে না। নির্বাচন দেরি হলে রাষ্ট্রের আসলে কি ক্ষতি, কি লাভ? আসলে রাষ্ট্র চলছে নাকি এখন? নির্বাচিত সরকার থাকলে যেভাবে রাষ্ট্র চলে, এটা ফ্যাসিবাদী সরকার বলেন, নির্বাচিত ফ্যাসিবাদী সরকারও কিন্তু রাষ্ট্র ঠিক মতো চলে। তো এই সরকার তো ফ্যাসিবাদী সরকার না, এই সরকার অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, এবং যাদেরকে নিয়ে সরকারটা গঠন করা হয়েছে তাদের যে পারফরমেন্স, আপনি মাইলস্টোনের দুর্ঘটনার পরে ব্যবস্থাপনা দেখলেন না? আপনি সচিবালয়ে হঠাৎ লোকজন ঢুকে যাচ্ছে এবং আন্দোলন করছে, তাদের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, সিদ্ধান্ত নিতে পারেন না। রাত্রে 3:30টার সময় পরীক্ষা বন্ধ করেন, রাত 3:30টার সময় কে জেগে থাকবে? ভারতের যে কথাটা বলছে ওটা আমি ভারতীয় ফরেন অফিসের কথা বলবো, এই জন্য যে আমরা ওদেরকে ডাকবো, কথা বলবো, এই যে এই সরকার যে কথা বলবে সেটার ক্ষেত্রে তাদের একটা ওই রকম স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ডের মানে এই নয় যে ভারত আমাদের দেশে নির্বাচন চায় কি চায় না এটা আমি গুরুত্ব দেই, তাদের এখানে কোনো দে হ্যাভ নো সে। আমাদের দেশে নির্বাচন আমাদের সময় মতো হতে হবে, আমাদের জনগণ যখন চাবে, যেভাবে চাবে সেভাবে নির্বাচন হবে। এখন নির্বাচিত সরকার, বিএনপি হয়তো ভারতের ব্যাপারে বিএনপির নিজস্ব কূটনৈতিক বিষয়াদি আছে, ওটা নিয়ে তো আমরা আজকে আলোচনা করছি না, এবং নিশ্চয়ই হেলাল সাহেব রেডি না আজকে আলোচনা করতে যে বিএনপি কি কূটনীতি ফলো করবে। বাট দেখেন, কূটনীতিতে যা হয়, এই যে পাকিস্তানের সাথে একটা বড় ধরনের যুদ্ধ খেলা হলো, খেলার পরেও কিন্তু কূটনীতি চলতেছে, তাই না? তাদের মধ্যে সম্পর্ক আছে। আমি ইয়ার উদাহরণটা দিই, সেই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। আপনি মালদ্বীপের উদাহরণটা চিন্তা করেন, যখন মুইজ ক্ষমতায় আসলো, তখন কিন্তু মুইজ এসেই ডিক্লেয়ার করলো যে না, আমরা ভারত আউট, কুইট ইন্ডিয়া, মানে এরকম ইন্ডিয়া আউট মুভমেন্ট, এবং ভারতের লোকজন সব সরাই নিতে বললো, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। চীনের সাথে তারা সম্পর্ক করলো। তো তাদের ইকোনমিক ডেভেলপমেন্টে
ইন্ডিয়ানদের যে রোল ছিল, পর্যটনের খাতেই যে রোল ছিল, সেটা ভারত কমায় ফেলে যে না আমরা ওখানে যাব না। যার কারণে এখন তারা একটা অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়ছে। এখন মোদি সাহেব কিন্তু ইয়েতে মালদ্বীপ সফরে আছেন, সেখানে কিন্তু তাকে রেড কার্পেট অভ্যর্থনা, মুইজ নিজে এয়ারপোর্টে এসে অভ্যর্থনা দিচ্ছে, গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, বৈঠক হচ্ছে, এবং তারা এই ভারত তাদেরকে $56 কোটি ঋণ সুবিধা দিচ্ছে, তাদের সাথে চুক্তি হচ্ছে, মুক্ত বাণিজ্য চুক্তি হবে, সমুদ্র নিয়ে গবেষণার ঘোষণা হবে, এবং মুইজ সাহেব বলা হয়েছে যে মালদ্বীপের যে স্বাধীনতা দিবস হবে সেখানে গেস্ট অফ অনার হচ্ছে মোদি সাহেব। তো আমাদের কূটনীতিতে আসলে শত্রু বন্ধু বন্ধু এরকম কোনো ফাইনাল কথা নেই, এটা শেষ কথা নয়। আর ভারত হচ্ছে আমাদের একদম প্রতিবেশী দেশ, তার সাথে আমাদের কূটনীতি স্মার্ট কূটনীতি করতে হবে। আমরা স্বাধীনভাবে সার্বভৌম একটা দেশ, আমাদের সম্মান আমাদের যোগ্যতা বিবেচনা করে আমরা ভারতের সাথে একটা স্মার্ট কূটনীতির সম্পর্কে আবদ্ধ হতে চাই। বাড়ি হেলাল, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে নির্বাচন দেরিতে হলে রাষ্ট্রের কতটা লাভ বা ক্ষতি হচ্ছে, আরেকটি বিষয় হচ্ছে ইতিহাস সেরা নির্বাচনের প্রস্তুতি কতদূর, 3 মিনিটে যদি বলেন। দেখেন, নির্বাচনের প্রস্তুতি তো যে কোনো সময় মানে নেওয়াই যেতে পারে। নির্বাচন কমিশন তো বলছে যে আমরা প্রস্তুত। নির্বাচনের আমি একটা হাইপোথেটিক্যালি বলছি যে নির্বাচনের ডেট ঘোষণা করলে অবশ্যই বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং মানুষের মধ্যে পরিবর্তন আসবে, যে এবং ল এনফোর্সিং এজেন্সিস, প্রশাসন সবার মধ্যে পরিবর্তন আসবে। যে নির্বাচনে যদি আমরা কোনো ম্যানিপুলেশন করে, তাহলে এই পতিত সরকারের সময় যারা নির্বাচন কমিশন বা বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি ছিল, সবার বিচার না হলে কিছু কিছু লোক খুব হয়রানির শিকার হয়ে শিক্ষা পেয়েছে, সেখান থেকেও তারা একটা শিক্ষা নিবে যে নির্বাচনের ডেটটা হলে আপনার বাংলাদেশে একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হলে আমি মনে করি বাংলাদেশের অবস্থা আরও ভালো হবে। এখন বক্তব্য হলো যে দেখেন, আমাদের যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের বিজয়কে কি আমরা ধরে রাখতে পারছি, নাকি আমরা তিউনিশিয়ার মতো একটা আরব স্প্রিংয়ের যে প্রথম যে অভ্যুত্থানটা হয়েছিল তিউনিশিয়া, সেই তিউনিশিয়ার এখনকার অবস্থা এবং পরবর্তী 2 বছরে কি অবস্থা এটা আমরা সবাই জানি। সেই দিকে কি বাংলাদেশ যাচ্ছে, নাকি মিশরের সেই তাহরির স্কোয়ারের আন্দোলনের পরে মানে আরব বসন্তের মিশরের সেই নির্বাচিত মুরসি সরকার 3 মাসের মধ্যে কিন্তু তাকে ফাঁসির কাস্টে যেতে হয়েছিল, কিন্তু ফাঁসি তার হয়নি, তাকে মাফ করে দিয়েছিল মুসলিম ব্রাদারহুডের। বাংলাদেশের এই যে বর্তমান যে দুর্বল সরকার, তার ফলে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান কি আসলে বিফল হতে যাচ্ছে? এবং আপনি বলছেন লাভ কার, মানে কি একটা দুর্বল সরকার বাংলাদেশে তৈরি, দুর্বল সরকার বাংলাদেশে তৈরি করবার জন্যই দেখেন প্রধানমন্ত্রীর মানে যিনি প্রধান নির্বাহী, তার ক্ষমতাকে মানে বেঁধে বিভিন্ন ক্ষমতার সেন্টার তৈরি করা হচ্ছে। তার মানে যদি আরো সমস্যা হয়, তাহলে একটা দুর্বল সরকার হলে বাংলাদেশে যদি তাহলে সেই সরকারটা হবে যে আফগানিস্তানে একটা সরকার হয়েছিল হামিদ কারজাই সরকার, তারপরে ইরাকে হয়েছিল আব্দুল ঘানি সরকার। এই টাইপের কোনো পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে কিনা, এই যে নির্বাচনকে প্রলম্বিত করে নির্বাচন হওয়ার মতো পরিবেশের সৃষ্টি না করে এই দিকে এগিয়ে যাচ্ছে কিনা, এটাই আমার সন্দেহ হয়। ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। ইতিহাস সেরা নির্বাচনের প্রস্তুতি কতটুকু হলো? ধরেন আমাদের যারা সরকারের থাকেন, তারা রাজনীতিবিদ হন বা অন্য কোনো পক্ষ হন, তাদের কথাবার্তা তো অনেক সুন্দর সুন্দর কথাবার্তা। ইতিহাস সেরা নির্বাচন, ইতিহাস সেরা, শতাব্দী সেরা, ইতিহাস সেরা। শতাব্দীর সেরা নির্বাচন কেমনে হবে? নির্বাচন হলে না বোঝা যাবে। এখন এটার একটা স্বপ্ন থাকতে পারে, বাট এরপরে আরো ভালো নির্বাচন হতে পারে। তা আপনি যে প্রশ্নটা প্রথম ছিলেন যে অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকার কি, মানে তফাৎটা কি? এখন আপনি এই আমাদের একটা অনির্বাচিত সরকারকে আমরা দেখি, এই সরকার একদম দুর্বল সরকার, এটা মোটামুটি সবাই একমত, এবং সবখানি তাদের লোকেরা এটা বলছেন, দেবপ্রিয় বলছেন, তাদের লোকেরা ফরাদ মাজার বলছেন, যারা এই সরকার গঠনে ভূমিকা রেখেছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলা হয়, কোনো নিয়ন্ত্রণ নেই, মবের মূল্যক একটা তৈরি হয়ে গেছে। আপনি ব্যারিস্টার সারা প্রথম আলোর গোল টেবিলে কি বললো, উনি সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করেন, উনি বললেন যে সর্বোচ্চ আদালতে এমন ভয় যে একটা আবেদন করলে আপনার রায় পাওয়া তো দূরের কথা, আপনার ইয়াও পাওয়া যায় না, একটা আদেশও পাওয়া যায় না, রায়
পরের কথা। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ আদালতের অবস্থা। তার মধ্যে আছে সরকারের মধ্যে সরকার, তার মধ্যে এত দুর্বল নেতৃত্ব। কোথায় এই দুর্বল নেতৃত্ব? এরকম দুর্বল সরকার কিন্তু বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আসেনি। খারাপ সরকার আসছে, সন্দেহ নাই, ফ্যাসিস্ট সরকার আসছে, সন্দেহ নাই, কিন্তু এরকম দুর্বল সরকার কখনো আসেনি। পররাষ্ট্র ক্ষেত্রে আপনি দেখেন যে নির্বাচিত সরকারের সাথে অন্য দেশের সম্পর্ক কেমন হয়। ব্রিটেনে কি হলো, আপনি দুবাইতে বা এই যে মধ্যপ্রাচ্য সফরে গেলেন, কি হলো, আপনি এই সফরগুলোতে কি হচ্ছে? আসলে কিছু তো হচ্ছে না। এবং আপনার যে আমাদের যে দেশগুলো আছে, আমাদের যে সহযোগী উন্নয়ন সহযোগী দেশগুলো আছে, তারাও তো খুব বেশি এটা কিছুতে আসলো না। আমাদের আমেরিকার সাথে যে ট্যারিফ নিয়ে আমরা কি কদ্দূর আগাতে পারলাম। এখানে নির্বাচিত সরকার থাকলে এইসব বিষয়ে তারা অনেক ক্ষেত্রে ভালো নেতৃত্ব দিতে পারতেন। এমন না যে আমি মনে করছি যে ভবিষ্যতে যে নির্বাচিত সরকারটা আসবে সেই সরকার আসলে দেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ওনার সাথে সুর মিলে এটাই বলতে পারি যে 5ই আগস্টের পরে আমরা একবার ভাবছিলাম 90 পরে শিক্ষা নিচ্ছে রাজনীতিবিদরা, নেয়নি। আমি খুব দুঃখিত, তারা নেননি। কিন্তু 90-র পরে 10 বছর কিন্তু ভালো সরকার চলেছিল। এই ব্যাপারটা আমি একেবারে নির্দিষ্টভাবে বলতে পারি। 1901 থেকে 2001 পর্যন্ত ভালো সরকার ছিল। এখন ধরেন যে আমরা যে সরকার আসবে সেই সরকার এসব থেকে শিক্ষা নিয়ে যদি একটা ভালোভাবে দেশ চালানোর চিন্তা করে, তাহলে নিশ্চয়ই আমরা একটা ভালো পথে এগোবো। বাট আমাদের সময় লাগবে, সময়টা দিতে হবে। এখন আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি আগামী 5-10টা নির্বাচন হয়, তাহলে ওই যে সরকারটা নির্বাচিত হবে তারা যখন ভাববেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, সুতরাং সেই আবার নিয়ন্ত্রণ করার চেষ্টাও করব না। সুতরাং তাদের মধ্যে ওই জিনিসটা থাকলে অবশ্যই সরকার ভালোভাবে কাজ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল শহীদ খান এবং আজিজুল বারী হেলাল, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের সাথে এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।